দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। নারীর প্রতি পুরুষের আকর্ষণ সেই সৃষ্টির শুরু থেকেই বলা যায়। পুরুষ মূলত মন দিয়েই নারীর মন জয় করেছে অনাদিকাল। ভালো লাগা আর ভালোবাসার টানে নিজের ঘরকে পর করে কত নারী পরের ঘর সাজিয়েছেন তার কোনো হিসাব নেই কারো কাছেই। তবে সবই সম্ভব হয়েছে নারীর মনের জোরে। কিন্তু সেই নারীর মনোজগৎ দখল না করে যখন জোর করে দেহজগৎ জয় করার চেষ্টা করা হয়, তখনই তাকে বলে পাশবিকতা আর ধর্ষণ, যা মোটেই একটি সভ্য সমাজে কাম্য হতে পারে না। এমনই ঘটনা ঘটেছে খোদ রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে। অস্ত্রের মুখে জিম্মি করে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণ করেছে মানুষরূপী কিছু হায়না। তবে তারা ধরাও পড়েছে। এমন জঘন্য ঘটনার অনুসন্ধান করতে গিয়ে ক্রাইম ওয়াচ টিম মুন্সিগঞ্জ ও বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে আরও 2টি রোমহর্ষক ধর্ষণের ঘটনার নির্মম কাহিনীর অভিযোগ পায়। বন্ধু, তুমি কেমন শত্রু? এবারের পর্বে এমন প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। রাজধানীর অভিজাত এলাকা খ্যাত বনানীর 3 স্টার মানের হোটেল দ্য রেইনট্রি। এখানে আসা যাওয়া মূলত সমাজের উচ্চবিত্তের। এই হোটেলটি আনুষ্ঠানিকভাবে গত 9 এপ্রিল উদ্বোধন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে তার আগেই ওই হোটেলে একটি রোমহর্ষক ঘটনা ঘটেছে, যা আলোচনায় আসে মূলত ঘটনার 40 দিন পর। 6 মে বনানী থানায় নিজেরা ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে মামলা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী। তারা জানান, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের দাওয়াত দেওয়া হয়। জন্মদিনের অনুষ্ঠান শেষে জোর করে তাদের একটি রুমে নিয়ে যায় সাফাতের সাথে ছিল বন্ধু সাদমান সাকিফ, নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম ও তার দেহরক্ষী রহমত আলী এবং গাড়ি চালক বিল্লাল হোসেন। রাতভর তাদের অস্ত্রের মুখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ধর্ষণের শিকার 2 ছাত্রী। পুলিশ সদর দপ্তরের তত্ত্বাবধানে সিলেটে আত্মগোপনে থাকা ধর্ষণের মূল নায়ক সাফায়েত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে গ্রেপ্তার করে পুলিশ। রেন্ট্রি হোটেলের ওদের পক্ষ থেকে কোনো সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়েছে কিনা, আইন অনুযায়ী কেউ যদি সহায়ক পরিস্থিতি সৃষ্টি করেন তিনি অবশ্যই 30 ধারা অনুসারে আসতে পারেন। পরে রাজধানীর নবাবপুর থেকে সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব, আর দেহরক্ষী রহমত আলীকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছাত্রী 2 জন, তাদের 2 জন বন্ধু ছিল সাথে, তার ভিতরে একজন ডাক্তার ছিল। সে ডাক্তারের মাধ্যমে ওই মেয়ে 2টিকে গর্ভনিরোধ পিল খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ওই ডাক্তার না খাওয়াতে রাজি হওয়াতে অনুরোধ করতে রাজি না হওয়াতে তাকে মারধর করা হয় এবং তার সামনে ইয়াবা দিয়ে ভিডিও করা হয় যে যাতে সেই ঘটনাটি প্রকাশ না করে, এবং সেই ভিডিওটি এই বিল্লালি করে তার মোবাইলে, এবং সে জানায় যে এই মামলা হওয়ার পরে সে ভিডিওটি মুছে ফেলেছে। সর্বশেষ মামলার আসামি ও সাফায়াতের বন্ধু নাইম আশরাফ ওরফে আব্দুল হালিমকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। আসলে অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আছে, আমরা ওই প্রশ্নগুলো নিয়ে কাজ করছি। তবে মাঝখানে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল, কারণ আজকের যে উত্তর, সেই উত্তরটা তদন্ত কার্যক্রমের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে পারে। তো অপরাধী হিসেবে 5 জন এজাহার নামে 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই সাথে আমরা বলতে চাই যে তদন্তে যদি এদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য পারিপার্শ্বিক তদন্তে যদি আরও কারো সম্পৃক্ততা বেরিয়ে আসে, সেটিও আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করব। আবাসিক হোটেলে কিভাবে অস্ত্র নিয়ে ঢুকলো আসামিরা, এ নিয়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন দ্য রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে অস্ত্র প্রধান ফটকে জমা দিয়েছিল সাফাত, সাকিফ ও নাইম আশরাফ। আর 28শে মার্চ হোটেলে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন অভিযোগও করেনি কেউ। অর্থ হোটেলের মহাব্যবস্থাপক উক্ত ঘটনার দিন তিনি সস্ত্রীক হোটেলের
যাপন করেছিলেন। ঘটনার দিন আমাদের হোটেলে 700 এবং 701 নং সুইটে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। ভিকটিমরা হোটেল কর্তৃপক্ষকে কোনো অভিযোগও করেনি। আন্তর্জাতিক হোটেল কমপ্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী হোটেলের প্রত্যেকটি কক্ষ সাউন্ড প্রুফ হওয়ার কারণে কক্ষের ভিতরে কোনো অপরাধ সংঘটিত হলে হোটেল কর্মচারীদের পক্ষে বাহির থেকে সেটা উপলব্ধি করার সুযোগ ছিল না। উনি এবং ওনার ওয়াইফ ওনারা ওই সময় ডিনার খাচ্ছিল রাত অ্যাপ্রক্সিমেটলি 10:30 to 11। ওনারা তখন যারা ওই সময় ছিলেন তখন উনি ওরকম কোনো কিছু আনইউজুয়াল দেখেনি, ওইটাই ওনার বক্তব্য। উনি ওনার ডিনার খেয়ে রাত্রে রুমে চলে যান। উনি যতক্ষণ ছিলেন উনি রেস্টুরেন্টে ডিনার খাতে ততক্ষণ উনি কিন্তু আনইউজুয়াল কিছু দেখেনি। আমার হোটেল কর্তৃপক্ষ বলেছিল যে যখন এই অ্যালিজিড ঘটনাটা হয় তারা এরকম কোনো আনইউজুয়াল কিছু দেখেনি, কিন্তু হাসতে হাসতে বেরিয়েছে ইয়ে করেছে এই ব্যাপারে আমি শুনিনি, এই ব্যাপারে আমি কিছু জানি না। বনানীর ধর্ষণের ঘটনায় যখন সারা দেশে সমালোচনার ঝড় ওঠে তখন নড়ে চড়ে বসে শুল্ক গোয়েন্দারা। কারণ সাফায়েত আহমেদের বাবা দিলদার আহমেদ সেলিম দেশের শীর্ষস্থানীয় স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক। বেহিসাবি অর্থ দিয়ে যাতে এই মামলা ধামাচাপা দিতে না পারেন সেলিম, সেজন্য তার সন্দেহজনক লেনদেনের খোঁজে নামে শুল্ক গোয়েন্দা। একটানা 3 দিনের অভিযানে 1350 কেজি স্বর্ণ জব্দ করে তারা। তছনছ হয়ে যায় সেলিমের স্বর্ণের রাজ্য। এত সোনা কিভাবে কোন পথে আসলো তা জানতে সেলিমকে তলব করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর। কোনো অবৈধ জিনিস আমাদের এখানে নাই, সব বৈধ জিনিস। এটা একটা 40 বছরের প্রতিষ্ঠান, গত 5 বছর ধরে কোনো আমদানি নাই। কিন্তু এখানে কিন্তু রিসাইকেলিং করেই কিন্তু এই গোলগুলি বানানো হয় কিন্তু, এবং সারা বাংলাদেশে আমি যেভাবে ব্যবসা করি সারা বাংলাদেশ সেভাবে ব্যবসা করে। এখন যদি আমার দোকানটা আজকে বন্ধ করা হয় ব্যক্তিগতভাবে, তাহলে সারা বাংলাদেশ বন্ধ করা উচিত। দিলদার আহমেদ সেলিম অর্থের জোরে মামলায় প্রভাব খাটাতে পারেন এমন আশঙ্কা থেকেই মূলত তার ব্যাংক হিসাব ও ব্যবসা সম্পর্কে অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। ডার্টি মানির একটা সুনির্দিষ্ট তথ্য ছিল, প্লাস আগের আমাদের একটা ফান্ডিং ছিল। দুটাকে কেন্দ্র করে আমরা ডিসিশন নিয়েছি যে এখানে আমরা গভীরে গিয়ে দেখব, ইন্সপেকশন করে দেখব, এবং এখানে আসলে কোনো স্মাগলিং গোল্ড আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব। আমরা গিয়ে দেখেছি যে হ্যাঁ, এখানে 13.5 মণ স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র নেই। ধর্ষকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ভাইরাল করা হয়েছে। তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে দ্য রেইনট্রি হোটেলের ঘটনার আগে থেকেই সাফায়েতের সাথে ধর্ষণের শিকার ছাত্রীদের সম্পর্ক ছিল। তবে মানবাধিকার ও আইন পেশা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, যতই সম্পর্ক থাকুক না কেন, কোনো নারী যদি কখনো শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হয় তাহলে তা ধর্ষণ বলেই গণ্য হয়। আমি একজন সেক্স ওয়ার্কার হতে পারি, কিন্তু আমি যখন আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু করা হয়, যৌন সম্পর্ক করার হয়, সেটাই কিন্তু ধর্ষণ হিসাবে প্রমাণিত হবে, যার জন্য অনেক জাজমেন্ট আছে। নারী যদি বলে সে ধর্ষিত হয়েছে, সেটা কিন্তু প্রথমে পাবেন তার সাক্ষী কিন্তু সব থেকে ভাইটাল সাক্ষী। তিনি বলছেন, যেখানে ওই ছাত্রীরা নিজেই স্বীকার করেছেন যে তারা ধর্ষণের শিকার হয়েছেন, সেখানে মামলা প্রমাণে কোনো সমস্যা হবে না। ইচ্ছা করলে সব থেকে বড় যেটা হলো এই পুরা সিস্টেমকে সদিচ্ছা, সেটা যদি হয় আমরা জানি সঠিক যে অপরাধী সে শাস্তি পাবে। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্তের জাল গুটিয়ে আনা হয়েছে। বনানীর একটা তদন্ত রিপোর্ট শেষ করেছে পুলিশ, এবং তদন্ত অনুযায়ী এটার যথাযোগ্য ব্যবস্থা হবে। এক্সপার্টের অপিনিয়ন পেলে আমরা খুব দ্রুতই মামলা নিষ্পত্তি করব, এটা আপনি নিশ্চিত থাকেন। দর্শক, এবার ক্রাইম ওয়াচ টিম মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রেমের ফাঁদে ফেলে কিভাবে একটি মেয়েকে ধর্ষণ করে তার গর্ভে সন্তান আসার পর সেই ভ্রূণ নষ্ট করল প্রেমিক স্বাধীন শেখ। বলছিলাম মুন্সিগঞ্জের শ্রীনগরে এক যুবতীকে ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত ও হত্যা চেষ্টার কথা। প্রেমিকরূপী যে হিংস্র দানবের থাবায় একটি মেয়ের জীবন তছনছ হয়ে গেল, সেই স্বাধীন শেখ কি অধরাই থেকে যাবে? দুইটি জীবনকে নষ্ট করার অভিযোগ যার বিরুদ্ধে, মামলার 7 মাসেও কেন স্বাধীনের টিকিটি পর্যন্ত স্পর্শ করতে পারেনি পুলিশ?
বন্ধু তুমি কেমন শত্রু, কতটা ভয়ঙ্কর তোমার রূপ, তুমি কি আসলেই মানুষ নাকি মানুষরূপী হায়েনা? একজন প্রেমিক সম্পর্কে এতগুলো খারাপ উদাহরণ কেন দিচ্ছে ক্রাইম ওয়াচ টিম? তার সত্যতা দেখতে ক্যামেরার চোখে চোখ রাখুন। ঢাকা মাওয়া মহাসড়কের পশ্চিম পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের এক নিভৃত পল্লীতে ক্রাইম ওয়াচ টিমের যাত্রা। কাঁচা রাস্তায় পায়ে হাঁটা পথ, গনগনে তপ্ত রোদ মাথায় নিয়ে আমরা এগিয়ে যাই সেই নির্যাতিত মেয়ের বাড়ির দিকে, যিনি জীবনের সবকিছুই হারিয়েছেন। কাঁচা রাস্তা আর সাঁকো পাড়ি দিয়ে আমরা পৌঁছাই ওই মেয়েটির বাড়িতে। ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত ও হত্যা চেষ্টার শিকার মেয়েটির জীবন সীমাবদ্ধ ওই দোতলা টিনের ঘরের ভেতরেই। সামাজিকতার কারণে ক্রাইম ওয়াচ টিম প্রাণে বেঁচে থাকা মেয়েটির পরিচয় ও চেহারা প্রকাশ করছে না। সমস্ত প্রতিকূলতা পেছনে ফেলে যেই মেয়েটি নিজের ভাগ্য গড়তে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, তার জীবনে কাল হয়ে দাঁড়ালো কে? আমি তার প্রথমে রাজি হই না, সে আমাকে পরে বিয়ে করার প্রস্তাব দেয়, সেটা আমি প্রত্যাখ্যান করি, কারণ সে মুসলমান বিধায়। তো আমাকে সে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। তিনি দাবি করেন স্বাধীন শেখ নামের প্রভাবশালী সেই লোকটি একান্তে কথা বলার অজুহাতে মূলত তাকে জোর করে ধর্ষণ করে। একদিন আমাকে মিথ্যা কথা বলে রাস্তা থেকে নিয়ে এসে আমাকে এক জায়গায় নিয়ে একটা বিল্ডিংয়ে নিয়ে আমাকে নষ্ট করে দেয়। তারপর আমি অন্তঃসত্ত্বা হয়ে যাই। তারপর স্বাধীনের পাপের ফসল যখন এই মেয়েটির গর্ভে আসে, তখন ভিন্ন রূপে প্রেমিক রূপী মানুষটি ভ্রূণ নষ্ট করতে তাকে ঢাকায় নিয়ে আসে স্বাধীন। আমাকে ও নিয়ে যায় হাসপাতালে। তখন আমি যেতে চাই না, হাসপাতালে নিয়ে আমি এখানে আনছো কেন? কয় এটা আমরা পরিষ্কার করে দেবো। তারপর সেখানে আমি ইচ্ছা দিয়ে সে ওটা পরিষ্কার করে দেয়। বিয়ের নামেও চলে মেয়েটির সাথে প্রতারণা। সে আমাকে বিয়ের কথা বলে, তো এই কথা বলে ওই পুনরায় আবার আমার কাছে আসতে থাকে, এখানে সেখানে আমাকে ঘরেই করে। এমন বিয়ের পর যখন নিজের অধিকার পেতে মরিয়া মেয়েটি, তখন তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্টা চালায় স্বাধীন। যেখানে আমি যাতায়াত করি সেই রাস্তায় দাঁড়ায় থাকে। ওখানে আসার পর ওর সাথে 2-3 লোক ছিল, আমাকে বলতো আমার সাথে কথা আছে, মাইকে তো আমাকে জোর করে গাড়ির মধ্যে বসা রাখে আমাকে ঢাকার ওদিকে নিয়ে যায়। এক পর্যায়ে ও চাকু বাই করে আমার মুখের মধ্যে কয়েকটা ফাড় লাগায় দেয় এবং একটা লট দিয়া আমার মাথার এখানে কয়েকটা আমাকে আঘাত করে, নাকের এখানে কয়েকটা আঘাত করে এবং গাড়ির মাইকের এক সাইডে আমার মাথাটা কয়েকটা চাপ মারে। তারপর রাস্তার এক পাশে মহাসড়কে ফালাই দিয়ে আসে। হাসপাতালে দীর্ঘ 1.5 বছর পর চিকিৎসা শেষে 2016 সালের 14 নভেম্বর স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ, ভ্রূণ নষ্ট ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ক্ষতিগ্রস্ত মেয়েটি। কিন্তু এই 7 মাসেও স্বাধীনকে ধরতে পারেনি পুলিশ। উল্টো এখনো হুমকি দিয়ে যাচ্ছে স্বাধীন। 7 দিন পরে জানতে পারছি আমি মরি নাই। তুমি মুখ খোলো, তুমি যখন বেঁচে আসো, যদি তুমি মুখ খোলো তোমার অবস্থা আবার খারাপ করে দেবো, তোমার পুরো ফ্যামিলি অবস্থা খারাপ করে দেবো, তোমার ফ্যামিলি গরিব। স্বাধীন শেখের প্ররোচনায় সব হারানো মেয়েটির সামনে এখন নিকোষ কালো অন্ধকার। এখন আশেপাশে অনেক কথা শুনতে হয়, বাড়িতে অনেক কথা শুনতে হয়। এই কথা যখন ফাঁস হয়ে গেছে, আমি যখন সবাইকে জানাই আমার কোথায় নিরাপত্তা নাই, আমার ফ্যামিলিটা আমার নিরাপত্তা নাই। মেয়েটির পরিবার সমাজের চোখে এতটাই নিচু হয়ে আছে যে তাদেরও বাইরে মুখ দেখানো দায়। আসামি এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেও তাদের ভয়। কোনো মতে আসামির সাথে আপোষ করতে পারলেই বেঁচে যান তারা। কি মীমাংসা করছে? এবার স্বাধীন শেখের খোঁজে ক্রাইম ওয়াচ টিম। শ্রীনগর শহরে 5 তলা বিশাল বাড়ি স্বাধীনের। স্বাধীন ও তার মা বাবা কেউই এই বাড়িতে থাকেন না, মাঝে মধ্যে আসেন। 1 মাস আগেও তিনি এই বাড়িতে এসেছিলেন। মানে আপনার কাছে চাবি দিয়ে গেল কে বাড়ির? তার ওয়াইফে চাবি দিয়ে গেছে। কার? স্বাধীন সাহেবের ওয়াইফে। হ্যাঁ, উনি মাঝে মধ্যে আসেন।
বাড়ির সাইনবোর্ডে যে নম্বরটি দেয়া আছে সেই মোবাইল নম্বরে স্বাধীন শেখের সাথে কথা হয় ক্রাইম ওয়াচ টিমের। অভিযুক্ত দিছি আমি দিছি সেটা কেটেছি সেটা বোঝা যাবো থাইয়ে বোঝা যাবো করে বোঝা যাবো সমস্যা কি পাগল হয়ে গেছেন কোন আপনি এই জন্য ফোন দিচ্ছেন উল্টাপাল্টা কথা বলার জন্য আমার যদি কোনো যোগাযোগ আমার আমি হুমকি দিতেছি এইসব কথা লেখার জন্য রেকর্ডিং করতেছেন কি জন্য? এমন জঘন্য ও নারকীয় ঘটনায় বিচার দাবি করছেন এলাকাবাসী, মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। 7 মাসেও মামলার একমাত্র আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অত্যন্ত দুঃখের বিষয়, সে আসামি সে এলাকাতে সে ঘোরাফেরা করছে, তার প্রতি কোনো রকমের মামলা করার পরও তার প্রতি যে পুলিশি যে তৎপরতা তা আমি এখনো দেখতে পাচ্ছি না। অর্থপতি আসামি গ্রেপ্তার হয়, বিকালতে আসেনি বা সারেন্ডার করেনি, যেভাবে প্রলোভন দেখিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে তার সাথে মেলামেশা করেছে আসামি এবং নির্দিষ্ট করে একজন আসামির বিরুদ্ধে অভিযোগটা দায়ের করে সেই আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি এখনো। তবে এখনো আশার বাণী শুনিয়ে যাচ্ছেন পুলিশ সুপার। আমরা ওই ভিকটিমের পক্ষে আমরা কাজ করব এবং তার কাছ থেকে আরও জানবো, জেনে আমরা যথাযথ আইনের ব্যবস্থা নিব এবং দ্রুতই আমরা আশা করি এই আসামিকে গ্রেপ্তার করতে পারব। আর বাগেরহাটে স্বামী সন্তান থাকার পরও অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীকে দিনের পর দিন ধর্ষণ করেছে তারই পাশের বাড়ির সোবহান মোল্লা নামক এক নরপিশাচ। ধর্ষণের প্রতিবাদ করায় ওই নারীকে পঙ্গু করে দিয়েছে সোবহান মোল্লা। সোবহান মোল্লার খুঁটির জোর কোথায়? ভয় ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বাগেরহাটের মোল্লাহাটের এক নারীকে। অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় বাধা দিতে গেলে কুপিয়ে গুরুতর জখম করা হয় ধর্ষণের শিকার ওই নারীকে। তারপরও থানা ধর্ষণের মামলা নেয়নি, নিয়েছে জখমের মামলা। মামলায় সাক্ষ্য দিতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে মোল্লাহাট থেকে বাগেরহাট জেলা সদরে যাওয়ার পথে ট্রাক চাপা দিয়ে ওই নারীকে মেরে ফেলার চেষ্টাও করা হয়। ইজ্জত আবরু হারানোর পর এখন পঙ্গু ধর্ষিত ওই নারী। তবে কি ধর্ষকের হাত আইনের হাতের চেয়েও শক্তিশালী? বাগেরহাটের মোল্লাহাটের অজপাড়া গায়ের গৃহবধূ তিনি। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে অভাবের সংসারে টানাপোড়েন থাকলেও অশান্তি ছিল না। তবে সেই শান্তির নীড়ে হঠাৎ করেই ঝড়ো হাওয়া হয়ে আসে পাশের বাড়ির লম্পট সোবহান মোল্লা নামের একজন। ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করেন সোবহান মোল্লা গত বছরের শুরুর দিকে ভয়ভীতি দেখিয়ে প্রথমবারের মতো তাকে ধর্ষণ করে। তার এই পাশবিক নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। 6 মাস আগের থেকে এইরকম বিরক্ত করতো আমার মেয়ের বলতো যে তোর কলেজে যেতে দেবো না, কলেজে যেতে বাধা দেবো, মানুষ লাগাই দেবো তোর পিছনে। আমার সল্টে 2 দিন ছোড়া দেখাইছে তো পাবে, মিটারে ছোড়া দেখাইছে তো পাবে, আমার কথা যদি কিছু বলিস লোকের কাছে। আরও বেপরোয়া হয়ে ওঠে সোবহান মোল্লা। কুবাসনা চরিতার্থ করার জন্য রাতের আধারে হানা দেয় ওই নিশাচর। সে সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গিয়েছিলেন ধর্ষিতা নারীর স্বামী। তিনি ঘরে ফিরে এসে সোবহান মোল্লাকে পাকড়াও করতে চাইলে তার স্ত্রীকে কুপিয়ে জখম করে ধর্ষক। হঠাৎ একদিন এলো ঘরে ঢুকিয়ে, ওই রাত্রের বাইরে আসে ঘরে ঢুকিয়ে এই অবস্থা। স্বামী মারি ফেলানি দেখে আমি বাধা দিতে দিয়েছে, এর মধ্যে আমার পায়ে উঠেছে কোপ লাগছে, পাড়ি ঘোরালিতে কোপ লেগে খালি রক্তটা শুধু ছিল আর কোনো ছিল। ধর্ষণের শিকার নারীর ছেলেমেয়েরাও ইতোমধ্যে বুঝতে পেরেছে যে সোবহান মোল্লা নামের পাশের বাড়ির লোকটি কতটা ভয়ঙ্কর। কাউকে কিছু বলিস তাহলে কিন্তু তোর কলেজে যাওয়াতে দেবো না, তোরা এমন করবো, লোকের সামনে মুখ দেখাতে পারবি না। এদের করলি এমনি শরীর দিয়ে আমার কুপাতে আসতো। পরে তারপরে একদিন উপরে আমি ঘুমাইছি, পরে ওই মারে কুপাইছে। ধর্ষণের পাশাপাশি ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর থানায় মামলা দিতে গেলেও পুলিশ শুধু জখমের মামলা নিয়েছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা করেন ক্ষতিগ্রস্ত ওই নারী। পঙ্গু ওই নারী মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে তাকে হত্যার উদ্দেশ্যে সোবহান মোল্লা ট্রাক চাপা দিয়ে
হত্যা করতে চেয়েছিল বলে দাবি করেন তিনি ও প্রত্যক্ষদর্শীরা। মোটর সাইকেলে যাচ্ছে ওই ভাই, আর আমার স্বামী এক গাড়িতে আর আমি এক গাড়িতে, ওই পাশের এক দেওয়ার তা পিছনের গাড়ি এসে গাড়িতে ঠেলে ফেলায়, গাড়ির চাকা আমারে চাকার পার পদ্মে চাকা উঠে দিয়েছে সেইটি রাখে। ভিকটিম একাই একটা মোটরসাইকেলে ছিল, গাড়ির ড্রাইভার নাম হচ্ছে রমজান মুন্সি। সে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল। এমতো অবস্থায় পিছন থেকে সাদা একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে ট্রাক যখন রুগী ফেলাই দিল, তখন আর কি রুগীরই মারিয়ে ফেলাই দেওয়ার উদ্দেশ্যে ট্রাক চাপা দেয়। ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বজনদের অভিযোগ, সোবান মোল্লা নিজে সরকার দলীয় রাজনীতির সঙ্গে জড়িত এবং তার নিকটাত্মীয় ছবেদ আলী মোল্লা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিল মুন্সিও ওই সোবান মোল্লাকে রক্ষা করার চেষ্টা করছেন। চেয়ারম্যান তানজিল মুন্সি অবশ্য এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন। সুবান এখানে অন্যায়, যদি অন্যায় সুবানের আছে বা এই পরকের সম্পর্কিত অন্যায় আছে, সেটা তার বিচার হোক। কিন্তু যে বিষয়টা এখানে ফুটে আসতেছে বারবার, যে তাদের দীর্ঘদিন 10 দিন আটকায় রাখা হয়েছে, তাদের জোরপূর্বক এই বিষয়টা করা হয়েছে, আজকে তাদের হুমকি দামকি দিচ্ছে। ইভেন সুবান এই পর্যন্ত জামিন হয়েছে শুনছি, জামিন হওয়ার পরে কি এই পর্যন্ত কোনদিন কেউ এলাকায় দেখছে কিনা সেটা আমি দেখি নাই, অন্য কেউ দেখছে কিনা তা আমার বোধগম্য না। সোবান মোল্লা জামিন নিয়ে পালিয়ে থাকলেও তার স্বজনরা দাবি করছেন ধর্ষণের শিকার ওই নারী মিথ্যা অভিযোগ আনছে। খালি খালি কইয়া এই কেস মনির মুন্সি জুড়িয়ে দিয়েছে, জুড়িয়ে দিয়ে আর না আমার বাবাকে মারি ফেলে দেবে। বছর ধরে কিভাবে একের পর এক এমন নারকীয় ঘটনা ঘটে চলেছে, এমন প্রশ্নের জবাবে বাগেরহাট পুলিশ সুপারের দাবি, অভিযোগকারী ওই নারী তাদের নিরাপত্তা বলয়ের মধ্যেই আছেন। উনি আমার সাথে পরিচিত, ওনার সাথে আমার এই অফিসে, ওনার ডিএইচের অফিসে এবং ওনার সাথে ওনার পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন জায়গায় অন্তত 10 থেকে 12 বার কথা হয়েছে। তাহলে উনি তো আমাদের পরিচিত। সার্বিক বিষয়ে আমার যেটা মনে হয় যে ওনার সাথে পুলিশের গভীর একটা যোগাযোগই আছে। যদি ওনার কোনো সাহায্য সহযোগিতা লাগে সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার কি বলা যায় কার্পণ্য থাকবে না। আমরা ওনাকে পুলিশি সহায়তা, ওনার নিরাপত্তা সার্বিক দিক বিবেচনা করে আপনাদের সহযোগিতায় সবকিছু প্রোভাইড করব। দর্শক, রাজধানীর বনানী থানা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর আর বাগেরহাটের মোল্লাহাট, ধর্ষকদের দানবীয় থাবার প্রকৃতি একই, ক্ষতবিক্ষত নারী। তাই বলতে চাই, একজন নারী যখন শারীরিক সম্পর্ক স্থাপনে না বলবে, সেই না যেন নাই থাকে। ধর্ষকরা আপনার আমার আশপাশেরই মানুষরূপী অমানুষ, তাদের রুখে দিতে সোচ্চার হন। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।